হাসিনা তো পালিয়ে যান নাই। শেখ হাসিনাকে আমাদের রাষ্ট্র, আমাদের একটা বাহিনী সসম্মানে গিয়ে ওইখানে তুলে দিয়ে এসছেন, সেফটি দিয়ে। রাষ্ট্র নিজেই তুলে দিয়ে এসছে, শেখ হাসিনা তো নিজে যান নাই। এমন না, এমন নিজে যান না মানে এমন এমন না যে পালিয়ে গিয়েছেন। পালিয়ে যাওয়া আমরা রাজনৈতিক রেটরিক হিসাবে বলতেই পারি, যে যেহেতু শেখ হাসিনা বলছেন শেখ হাসিনা পালান না, কিন্তু আক্ষরিক অর্থে যদি আপনি বিচার করতে যান তাহলে তো এটা পালানো না। এটা তো তাকে একটা সেফ কাস্টডিতে রেখে এসছে, এবং ভারত সেই সেফ কাস্টডিটাই মেনটেন করতেছে। এখনো পর্যন্ত ওনাকে অতিথির মর্যাদা দিয়ে ওনার সেফটি সবকিছু রক্ষা করতেছে। এখন উনি কি করবেন না করবেন সেটা উনার ব্যাপার। ভারত যে এই ব্যাপারে নাক গলায় না পেছনের পেছনের পর্দার আড়ালে, সেটা আমরা বলতে পারি না, কিন্তু উপরে তো নাই। উপরে তো তারা কিন্তু আমাদের ধরেন কাছে এসে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার দফায় দফায় এই আবেদনটা করা হলো, সেটি ইউনূস সরকারের আবেদন না হয় নাই দেখলো, নাই গুনলো ভারত, কিন্তু এই নির্বাচিত সরকার তো বারবার সেই আবেদনটা আহ্বানটা করেছে। মানে সেটিকে কেন একদমই অগ্রাহ্য করলো ভারত? এটার পিছনে কি ব্যাখ্যা মনে হয়? সেটা তারা ব্যাখ্যা দিতে পারবে, কিন্তু ওই 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 আইনেও রয়েছে, আপনার যদি প্রাণনাশের এখানে আশঙ্কা থাকে তাহলে সেখানে ব্যবস্থা নেওয়ার। ওইখানে অনেক মারপ্যাচ আছে। আপনি যদি এটাকে প্রেক্ষাপটের কথা বলছি। ভারতের পক্ষে নিতে যান বা শেখ হাসিনার পক্ষে নিতে যান সেটাও পারেন, আর বিপক্ষে নিলে সেটাও পারেন, যে আমরা আমাদের কনভিক্টেড আসামি তাকে তুমি পাঠিয়ে দাও। সেটা ভারত সেটা যদি ইচ্ছা করে দিতে পারে। আসলে এখানে সদিচ্ছা হচ্ছে বিষয়, কিন্তু আইনটা তো এমন ভাবে তৈরি করা আছে যে ইচ্ছা করলে নাও দিতে পারে, কারণ তার যেহেতু এখানে প্রাণনাশের আশঙ্কা আছে। সো পুরো ব্যাপারটা যেটা দাঁড়াইছে, আপনি যেটা না, বললেন আমি আসলে পাঠিয়ে বাংলাদেশে। দেওয়ার বিষয়টা নিয়ে, আইনি জায়গাটা নিয়ে কথা বলছিলাম না, এই যে বক্তব্য দেওয়ার প্ল্যাটফর্মটা দেওয়ার বিষয় নিয়ে কথা বলছিলাম, যে বাংলাদেশ সরকার তো এটার জন্যই কয়েক দফা বলল, বিভিন্ন লেভেল থেকে বলা হলো, বার্তা দেওয়া হলো, বৈঠকের বলা হলো, বিষয়টা উত্থাপন করা হলো, কিন্তু ভারত বিষয়টা একদমই অগ্রাহ্য করলো। যেটা ভারত এর আগে একবার নরেন্দ্র মোদীও আমাদের সম্ভবত ইউনূসের সঙ্গে যে একবার বৈঠক ছিল, সেখানেও ইস্যুস এসেছিল। তো সেখানে বলছে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করি না, সোশ্যাল মিডিয়া কে কি বললো কিভাবে বলছে সেটা আমরা জানি না। এটাও তো অনেকটা সোশ্যাল মিডিয়া গ্যাদারিং এর মতো। আপনি অনলাইনে অংশ নিয়েছেন বলেছেন, শেখ হাসিনা তো সরাসরি এখানে আসেন নাই। শেখ হাসিনা হয়তো ওনার ফেস দেখাচ্ছেন না, হয়তো উনি 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 এই ফেজ, উনি যেটা বলতেছেন আমি ডিসেম্বরে আসবো, সে ডিসেম্বর পর্যন্ত আকর্ষণ রাখছেন, যে ডিসেম্বরে যখন উনি নামবেন এখানে, যেটা বলা হলো আর কি, উনি যেভাবে আসবেন, সো আগ্রহী হয়ে মানুষ যাবে, তখন দেখবে শেখ হাসিনাকে দেখার জন্য যাবে। শেখ হাসিনাকে তো 2 বছর দেখেন নাই, না দেখা থাকেন। আচ্ছা, মানে না দেখানোটাই একটা কৌশল, আর মানে হইতে পারে আমি দেখাবো না, আমার আমার চেহারা দেখাবো না, আমি যখন আসবো তখন দেখবে, আমার দেশে এসে আমি দেখাবো। জি। হ্যাঁ, আগে ভালো ছিলাম, এই ফ্রাস্ট্রেশন তো আছে। এটা এটা অস্বীকার করার জো নাই। দলীয় সুযোগ সুবিধা যারা পাচ্ছে, যারা ইউনূসের আমল থেকে বর্তমান আমল পর্যন্ত ফুলে ফেঁপে বড়লোক হয়ে গেছে, এবং যারা রাজনৈতিক সুবিধা পাচ্ছে, যাদের কোনো অন্য কোনো ইয়ে নাই, আপনার আঘাত নাই, কিন্তু রাজনৈতিক বিশ্বাসের জন্য আওয়ামী লীগ বা অন্যান্য সেক্টরের লোকজন বা মত 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 মানে ভিন্ন মতের জন্য যেভাবে একঘরে হয়ে গেছে, এবং দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, গ্যাসের সংকট, তেলের সংকট যেভাবে একটার পর একটা আসছে, তাতে সাধারণ মানুষের জীবনযাত্রা কিন্তু নাভিশ্বাসের অবস্থা হচ্ছে। সেই জায়গা থেকে সাধারণ মানুষ ভাবতেই পারে, কিন্তু এই যে আগে তো ভালো ছিলাম, কিন্তু এখনো তাই হচ্ছে। এখনো দিন দিন ফ্রাস্ট্রেশন বাড়তেছে, যে ভাই বাজারে যাচ্ছি, যে যে টাকার মান কমে যাচ্ছে। সবচেয়ে বড় হচ্ছে বেকারত্ব। এই দেশে 5 আগস্টের পরে যে বেকারত্ব সৃষ্টি হয়েছে, যেভাবে গার্মেন্টস থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, যেভাবে বিনিয়োগ কমে যাচ্ছে, সেটা তো কোনো উন্নতি হয় নাই, বিন্দু মাত্র উন্নতি হয় নাই। সেদিক স্পষ্ট। থেকে আপনি এটাকে অস্বীকার করার উপায় নাই যে মানুষ ফ্রাস্ট্রেটেড না, মানুষ আগে ভালো ছিলাম সেটা বলছে না। জি। শেখ হাসিনা যখন বলছে এটা আমেরিকান ষড়যন্ত্র, তাকে আমেরিকা এইভাবে চেয়েছিল, ওইভাবে করতে বলেছিল, সে তখন বলে নাই, তখন তার সরকারকে হটিয়ে দেবে, এই যে হুমকি, এগুলা শেখ হাসিনা দীর্ঘদিন থেকে বলছে, এবং সেগুলাকে হাস্যরস করা হয়েছে, তাই না? আমরাও সেটাকে সিরিয়াসলি নিই নাই। এখন দেখেন এই ফরহাদ মজার, যিনি শেখ হাসিনার বিরুদ্ধে ছিলেন, তিনি এই এই বয়ান দিচ্ছেন যে আমেরিকা এখানে জড়িত ছিল, আমেরিকা
পদত্যাগ করানোর বিষয়েও তারা একমত করাইছে ছেলেদেরকে, মানে স্টুডেন্টদেরকে, তাদেরকে সেফ হাউসে রেখেছে। সব পরিকল্পনার কথা এখন অকপটে বলতেছে। তারপরে ধরেন ডক্টর ইউনূস, এই মহান দেবতা যে বাংলাদেশের জন্য কত বড় মহান নেতা ছিলেন, এটা আমরা কেউ ওইভাবে বুঝি নাই। শেখ হাসিনা বুঝেছিলেন, এবং শেখ হাসিনা তার সম্পর্কে এই যে বর্ণনাগুলো দিয়েছিলেন, সেগুলোকে তখন তার 14 গোষ্ঠী উদ্ধার করা হয়েছিল। যারা উদ্ধার করেছে তারা এখন বলতেছে যে ইউনূস যে দুর্নীতি করেছে, গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ কি কি জানি আরো যতগুলা ও সংগঠন করেছে চুরিদারির জন্য, এগুলা সব সত্য। হ্যাঁ, এবং ইউনূস শখানেক মামলা থেকে রক্ষা পেয়েছে, নিজেকে ইয়ে করেছে, নিজের বিরুদ্ধে যে আপনার মামলা যে রায় হয়েছিল সেগুলোকে বাতিল করেছে। তারপরে টাকা পয়সা যেগুলো দেওয়ার কথা ছিল 666 কোটি, সেটা মাফ করেছে। মোট কথা শেখ হাসিনা যাহা বলেছিল অক্ষরে অক্ষরে এখন এই লোকগুলো বলতেছে, যারা শেখ হাসিনার বিরোধিতা করেছিল তারা এখন ভিডিও বানিয়ে বলছিল, আমি নিজেও কিছু বলেছিলাম বলে আমার জেলে যেতে হয়েছিল, তখন আমাকে বলেছিল যে শেখ হাসিনার দালালি করছে। এখন এই দেশে সত্য কথা বললে সেটা যার পক্ষে চলে যাবে, আপনি তার দালাল হয়ে যাবেন। শেখ হাসিনা যদি এই কথাগুলো বলে থাকে এবং সেগুলো যদি এভিডেন্স সহ ছিল, আদালতে বিচারাধীন ছিল, সেগুলো তো গায়েব করে দিয়েছে ইউনূস, এবং গায়েব করে দিয়ে সে এখন সহি বান্দা হয়ে গেছে। তারপরে শেখ হাসিনা যে আমেরিকার বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলেছিল, ইউনূস কিভাবে এখানে ইনভলভ হয়েছিল, সব অতীতে যেগুলো বলছিল, এখন ফরহাদ মাজারা সেটাই বলতেছেন। এখন ফরহাদ মাজারের কথা কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। এই জন্যই যে এসে ফরহাদ মাজার একদিন এক কথা বলে, ফরহাদ মাজারের কথার বিশ্বাসযোগ্যতা কমে গেছে তার নিজের জন্যই। এই লোক হেফাজতের লোকজনকে নামিয়েছিল রাস্তায় সহিংসতা ঘটানোর জন্য, এবং সহিংসতাকে ওয়েলকাম করেছিল, সহিংসতাকে জায়েজ মনে করেছিল। সেই লোক আবার উল্টা হেফাজত যখন শেখ হাসিনার সাথে ইয়ে করলো, মিলে গেল, কওমি জননী খেতাব দিল, তখন আবার এদেরকে গালাগালি করছে। এবং আমি নিজে জানি নয়া দিগন্তে সে কলাম লিখেছিল, তার বিপরীতে আমি তার কলাম লিখতে হয়েছিল। তো এখন এই লোকটা আবার যে পাল্টাচ্ছে, হয়তো তার কথা সত্য, হয়তো না, তার কথায় অনেকগুলো সত্যতা আছে, এখানে অনেকগুলো সত্যতা আছে যেগুলো এভিডেন্স দেখা যাচ্ছে বিগত দিনে যেগুলো ঘটেছে। কারণ যারা তার সাথে জড়িত ছিল তাদের ইন্টারভিউ গুলো তো এগুলো আসতেছে, প্রথম আলো কতগুলো সিরিজ ইন্টারভিউ করছিল, সেগুলো তো এই যে ঘটনাগুলো, এই যে ষড়যন্ত্রগুলো, এই যে বিদেশি সাহায্য, এগুলো সবগুলো এখন উন্মোচিত হচ্ছে। তো এখানে আমার বাড়তি কিছু যোগ নাই। আমি মনে করি যে এরা নিজেরা আবার রিভিল করবে, আরো তথ্য আনবে, এবং এরাই আবার শেখ হাসিনাকে গ্রহণযোগ্য করার জন্য সমাজে মত তৈরি করবে। কেন এটা কেন করবে? করছে তো তারা, কারণ তাহলে মানুষ কি বুঝবে? যে তাহলে মানুষ তো বুঝবে যে শেখ হাসিনা সত্য ছিল। শেখ হাসিনা যেগুলো ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগ করেছিল, শেখ হাসিনা যেই কোটা আন্দোলনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল, এটা আসলে কোটা আন্দোলন ছিল না, এটা আসলে শেখ হাসিনাকে পতনের আন্দোলন ছিল, এবং বহির্বিশ্ব পরিচালিত আন্দোলন ছিল, যেখানে ইউনূস যে ক্ষমতায় আসবে সে পরিকল্পনা তৈরি হয়েছিল সবকিছু। এবং আপনি নিজে দেখেন না, শেখ হাসিনা একটা ব্যক্তির উপর কেন বারবার আক্রোশ ঝাড়তেন, তখন কারণ উনি জানতেন এটার পেছনে কে। আমার সরকারকে অস্থিতিশীল করার জন্য বিএনপি এবং জামাত যে কেউ হোক সে পারতেছে না, এবং এটা বহিঃশক্তি করতেছে, এবং বহিঃশক্তির এই ক্রীড়ানক হচ্ছে ইউনূস। জি, আপনি তিনি দেখেন যদি শেখ নিশ্চয়ই হাসিনা যদি শুধুমাত্র ইউনূসকে না চিনে আসলে জনগণের দাবিগুলোকে একটু চিনতেন, বুঝতেন, তাহলে হয়তো এই অবস্থা তৈরি হতো না। আমি একটু এখান থেকে মানে শেখ হাসিনার প্রসঙ্গটা যখন বারবার আসছে, আমি এটা নিয়ে আপনাদের কাছে আপনি একটু যাই। যেটা বললেন সেটা শেখ হাসিনা হলে ভালো জবাব দিতে পারতেন আর কি। নিশ্চয়ই। তাহলে কি এইখানেও একটা দলীয়করণের জায়গা চলছে কিনা, এই প্রশ্নটা যোগ করে দিলাম। ওই জুলাই আয়োজন আপনার কাছে কেমন মনে হয়েছে তার সাথে? যে দেখেন, একদিন আওয়ামী লীগ যখন আসবে এই জুলাই জাদুঘর ভাঙবে, এবং এই সেই ভাঙার ভয় এখনো রয়ে গেছে। তার মানে এটাকে আপনি এখন সার্বজনীন করতে পারেন নাই বলে আপনার ভয় আছে ওইটা। জুলাই আয়োজন আমার কাছে আহামরি কিছু মনে হয়নি। এখানে তো জাদুঘরটা বানানোই ঠিক হয়নি, কারণ এটা একটা এমন একটা জায়গা, প্রধানমন্ত্রীর বাসভবন, সেটাকে শেখ হাসিনার বাসভবন মনে করে ওনারা বানিয়েছেন। তো বানানোর ফলে এখন দেখতেছেন যে ওই ছিল না, সেই ছিল না। আপনি একটা রেফারেন্স দিচ্ছিলেন যে কোন নেতা বলছিলেন যে এই জিনিসটা নাই, তাদের নেতাদের আছে, ওদের নেতাদের নাই।
এটা কেন থাকবে? এটা তো জুলাই জাদুঘর। আপনি তাহলে এটার নাম জুলাই জাদুঘর দিয়েছেন কেন? এটার নাম দেন শেখ হাসিনা বিদ্বেষ জাদুঘর বা শেখ হাসিনা এরা আওয়ামী দুঃশাসনের দিনগুলো, এগুলা কিছু একটা দেন। তাহলে সেটাতে দাঁড়ায় যে আপনি ইয়েছে তো জুলাই মানেই তো জুলাই শহীদদের কথাই থাকবে, সেটাই হচ্ছে মেইন বিষয়। এখানে সেই বিষয়টা অনুপস্থিত। এখানে একটা খিচুড়ি বানানোর চেষ্টা করেছে। প্রথমত আমি আরেক জায়গায় বলছিলাম যে এটা জুলাই জাদুঘরে যে দায়িত্বে ছিল ফারুকি নাটক তৈরি করে। তো সেও এটাকে মনে করছে, জাদুঘরকে মনে করছে নাটক। এই নাটকের অংশ হিসেবে আপনি যান জুলাই জাদুঘরে ঢুকছেন, দেখবেন যে কয়েক হাজার কবর। কি কবর? এগুলো কোনো কবর নাই। তো মানুষের মাঝে আপনি কি ইমপ্রেশন দিচ্ছেন, কি এত তাত্ত্বিক জ্ঞান দিচ্ছেন যে এটা কবর, কিন্তু কবর না। তারপরে আপনি ভিতরে যান, যেটা শেখ হাসিনার যেখানে শেখ হাসিনা বেশিরভাগ ইউজ করতো, যেটা সোশ্যাল মিডিয়ায় বাইরে আসতো, উনি মাছ ধরতেন ওইখানে। সেখানে আপনি কি করছেন? কতগুলো স্কাল্পচার বানিয়েছেন। কেমন? তাদের বুকের মধ্যে কতগুলো ইয়ে লাগিয়ে দিয়েছেন, ইট পাথর কতগুলো লাগিয়ে কতগুলো মূর্তি বানিয়েছেন এবং মানুষকে বুঝাচ্ছেন এই শেখ হাসিনা এইভাবে মানুষকে বুকে পাথর মেরে এই লেগে ফেলে দিত। এবং সেখানে এবং বর্ণনা করছে লোকজন গিয়ে, যে জ্ঞান পাইছে আর কি তারা, যে যেভাবে জ্ঞান অর্জন হচ্ছে ওইখানে। শেখ হাসিনা ওই লোকগুলো যখন মরে পচে যেত, তখন ওই ওদের পচা মাংস খাইতো মাছেরা, ওই মাছ শেখ হাসিনা খাইতো। তা আপনি দেখেন যে ইতিহাস শেখানো হচ্ছে সেখানে কত নির্মম, মানে কত ফাজিলামি করতেছে। একটা জাদুঘর বানিয়েছেন, 3 দিনও হয় নাই, তার সিকিউরিটি নিয়ে এত চিন্তা, তার মানে এটা সার্বজনীন কিছু হয়নি। আপনি কিছু রাজনৈতিক বিষোদ্গার করার জন্য এমন একটা জিনিস বানিয়েছেন যেটা কয়দিন চলবে সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কয়দিন মানুষের মধ্যে এটা আবেগ জাগাতে পারবে? আপনি যদি এই জিনিস, আপনি আমাদের যে জাতীয় জাদুঘর আছে কত সুন্দর মনে করেন, সেখানকে কোনো জিনিস নিয়ে কি কারো মাথা ব্যথা আছে? কেউ কি আপত্তি করছে? বা কেউ ওইখানে প্রশ্ন তুলছে এই জিনিস এখানে আসলো কেন, ওই জিনিস ওখানে আসলো কেন? সেখানে তো আমাদের জাতির ইতিহাস সবই উল্লেখ আছে, সব তৈরি করা আছে, তো কারো তো মাথা ব্যথা নেই। এখানে কেন অমুকের দেখালো তমুকের দেখায় নাই, এতগুলো কথা উঠতেছে। এখানে বঙ্গবন্ধুর ছবিও আছে, কিন্তু বঙ্গবন্ধুর ছবি এমন ভাবে দিছে যে ছিল আর কি, মানে বঙ্গবন্ধুকে ইরেজ করতে পারতেছিল না দৃশ্য থেকে। তো তার ছবি একটা দিছে এবং লোকজন যায় নাকি বঙ্গবন্ধুর সাথে ছবি তুলে ওইখানে। আমি জানি না এটা কয়দিন রাখবে, যে বঙ্গবন্ধুর সাথে ছবি তোলার জন্য বানাইছি আমরা। একজন আবার ডায়লগে দিছে, এটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, এই যে শেখ হাসিনার বাবাকে দেখতে আমরা এখানে এসেছি, আমরা এই জুলাই জাদুঘরে। তো মোট কথা হচ্ছে টোটাল একটা খিচুড়ি। এবং এই জুলাই জাদুঘর কদিন চলবে সত্যি সন্ধিয়ান আমি। এবং আমি মনে হয় প্রথম ব্যক্তি এই মোস্তাফিরুজের সঙ্গে বলেছিলাম যে দেখেন একদিন আওয়ামী লীগ যখন আসবে এই জুলাই জাদুঘর ভাঙবে, এবং এই সেই ভাঙার ভয় এখনো রয়ে গেছে। তার মানে এটাকে আপনি এখন সার্বজনীন করতে পারেন নাই বলে আপনার ভয় আছে ওইটা। যখন দেশে আসলে এই আয়োজনগুলো চলছে, সেখানে 5ই আগস্ট সেখানেও একটা দিল্লিতেও আয়োজন চলছে, যে তার যে প্রেস কনফারেন্স হলো, যেটি বাংলাদেশের গণমাধ্যমে তো পুরোপুরি বন্ধ ছিল, কিন্তু সব ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলোতে দেখালো, রয়টার্স লাইভ করলো। এই করার মধ্য দিয়ে কি বার্তা হলো, এবং এই যে সরকার বারবার তৎপরতা চালালো যেন এটা বন্ধ করা যায়, বা এখনো বলছে যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকবে না শেখ হাসিনা কার্ড খেললে, এবং শেখ হাসিনা কার্ড ভারত খেলছে বলে বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীও বলছেন, আজকেই বলেছেন। মানে আমি কয়েকটা প্রশ্ন এখানে, প্রথমে যে এই প্রেস কনফারেন্স থেকে কি বার্তা গেল, এক, এই প্রেস কনফারেন্স করাতে মানে সরকার যতটা তৎপর বা আপত্তি জানাচ্ছে, কি এমন ক্ষতি হয়ে গেল সরকারের, বা মানে জনগণের, বিরোধী দলগুলোর কি এমন ক্ষতি হয়ে গেল, এত আপত্তির জায়গা কেন? আপত্তির জায়গাটা আসলে শেখ হাসিনা বক্তব্য দিয়ে মানে খুব মানে বিশাল কিছু মানুষ আলোড়িত হলো, মন্ত্রমুগ্ধের মতন তারা শুনলো বিভিন্ন, সেটা না, এবং তার দ্বারা খুবই মানে অনুপ্রাণিত হলো। বিষয়টা সেটা না, বিষয়টা হলো যে ভারত যে শেখ হাসিনাকে সাথে কনস্ট্যান্ট আছে, শুধু সমর্থন না মদত দিচ্ছে, যে সেটা প্রমাণ হতে, যেটা ইউনূস সরকারের সময় যেটা বলা হচ্ছিল যে রাজনৈতিক সরকার আসলে সম্পর্কটা স্বাভাবিক হয়ে যাবে, সেই জায়গাটায় একটা শঙ্কা তৈরি হলো।